বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্যাংককে হচ্ছে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠক। মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা ৪৪ লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। এবং ঈদের লম্বা ছুটিতে সোহরাওয়ার্দী হাসপাতালে সেবাদানে ব্যস্ত ডাক্তার নার্স, নগরবাসীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সব আমদানির উপর 10% শুল্ক আরোপ করেছেন। তবে ঘোষণা অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে 15% করে শুল্ক ছিল, অর্থাৎ 22% বাড়ানো হয়েছে শুল্ক। বুধবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 4টায় আর বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত 2টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন বা $840 কোটি, যা প্রধানত তৈরি পোশাক। নতুন করে উচ্চ মাত্রার শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ব্যাংককে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির সম্মতির বিষয়টিকে ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এদিকে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ডে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, ব্যাংককে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানিয়েছেন, বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন অধ্যাপক ইউনূস। সম্মেলনে প্রথম দিন ইয়ত কনফারেন্সে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। পরদিন সম্মেলনে বক্তব্য দেবেন। সম্মেলনে 3টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হওয়ার কথা রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের বিভিন্ন সরকারের প্রধানদের সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও উনি 2টি এগ্রিমেন্ট এবং MOU সাইনিংয়ের সময় উপস্থিত থাকবেন। 4 এপ্রিল উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কি ওনার কোনো সাইটাই বৈঠক হওয়ার কথা আছে? আমরা এই বৈঠকের জন্য অনুরোধ করেছি সরকারিভাবে। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 2007 সালের নভেম্বরে নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা 44 লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে বারবার তাগাদা দেওয়ার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। দেশে প্রায় 90,000 মামলার বিপরীতে একজন বিচারক, এমন তথ্য দিয়ে আইনজীবীরা বলছেন, বিচারক সংখ্যা বাড়ানো ও অন্তর্বর্তী সরকারের আন্তরিকতা ছাড়া সংকটের উত্তরণ সম্ভব নয়। কাজী পাপ্পুর বিশেষ প্রতিবেদন। तारीख मिलती रही है लेकिन इंसाफ नहीं मिला। तारीख पे तारीख ভারতীয় চলচ্চিত্র দামিনী ছবিতে সানি দেওলের এই সংলাপটি বাংলাদেশের হরেন্দ্রনাথ চন্দ্রের সাথে মিলে গেছে। দীর্ঘ 40 বছর আদালতের বারান্দায় ন্যায় বিচারের আশায় ঘুরে বেরিয়েছেন তিনি। সমস্যা নাই, এটা করে হচ্ছে লয়াররা ঘোরায়। লয়াররা যদি কোঅপারেশন করে তাহলে পারে কোর্টে ঠিক মতোই হয়। এই আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় চলে গেছে রিভিউ কেসে। আমার যে ক্ষতিপূরণের জন্য আমি আরেকটু আবেদন করব, বেশি করে একটু করার জন্য। আশা করি মাননীয় আদালত সেটা অ্যাকসেপ্ট করবেন। হরেন্দ্রনাথের মতো এমন অনেকেই রয়েছেন যারা বছরের পর পর মামলার ভার বয়ে বেড়াচ্ছেন। আদালতের বারান্দায় ঘুরতে ঘুরতে টকবকে যৌবনে ভর করে বার্ধক্য। মামলা জটের অনেক কারণ, এর মধ্যে অন্যতম রাজনৈতিক হয়রানিমূলক মামলা। আইনজীবীরা বলছেন, পান থেকে চুন খসলেই মামলা করার মানসিকতা না ছাড়লে সংকট সমাধান হবে না। 1/3 একটা বোখাস মামলা, ভুয়া মামলা, যেই মামলা চলে না সেই মামলাও আসে।
যেমন আপিল হবে না, আপিল 2-3 কোর্ট হেরে গেছে, জানে যে অ্যাপিল কোর্টও হারবে, তারপরে মামলা করে রাখে, ফেলে রাখে। দেশের সিনিয়র সহকারী জজ থেকে শুরু করে জেলা জজ পর্যন্ত বিচারক সংখ্যা কম বেশি 2000। জনসংখ্যার বিচারে বর্তমানে 90,000 মামলার বিপরীতে আছেন মাত্র একজন বিচারক। মামলা জটের এটিও অন্যতম কারণ বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। কোর্টের সংখ্যা বাড়াইতে হবে। 40 লাখ মামলা ছিল পেন্ডিং, এখন তো অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আর এই যে যেটা মানে ইন্টারিম অর্ডারটা দেয়, এটা যদি একটু ডিসপোজ অফ মানে ধরেন বেল দিল, সাবমিশন অফ পুলিশ রিপোর্ট, তাইলে আর হচ্ছে না, 2 মাসের জন্য দেয়। আবার কোর্টে এই যে আপনারা মামলা জট দেখেন, যে কনভিক্টগুলো দেখেন সমানে আসে, হাজার হাজার শত শত মামলা প্রত্যেকটা কোর্টে। এটা কেন? যদি আপনি ইফ ইউ আর স্যাটিসফাইড টু অ্যানালাইজ দ্য পিটিশন অন বেল, তাহলে আপনি দিয়ে দেন ডিসপোজাল অফ দ্য রুল। 18-20 কোটি মানুষের যদি বিচার করতে হয় 2100 সামথিং দেয়া, একজন বিচারকের রেশিওতে পড়ে 96,000। এই 96,000 মানুষের বিচার একজন বিচারকের পক্ষে দিনে 24 ঘন্টা কাজ করলেও সম্ভব নয়। অবিলম্বে লঘু অপরাধে দায়ের হওয়া ফৌজদারি, পারিবারিক বিরোধ এবং ছোটখাটো দেওয়ানি মামলার তালিকা করে আদালতের বাইরে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতেও অসুস্থ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে চলেছেন স্বাস্থ্য পেশার সঙ্গে জড়িতরা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা জানালেন, ছুটিতে সেবা পেতে তেমন সমস্যা হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লোকবল সংকট থাকলেও রোগীদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা চলছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ছোট্ট শিশুটি জানে না তার কি অসুখ হয়েছে। মায়ের মুখে কাতর দৃষ্টিতে তাকিয়ে শুধুই কেঁদে চলেছে। ঈদের ভিতরে অনেক ভালো ব্যবহার পাইতেছি। অনেকে বলে ডাক্তার থাকবে না, কিন্তু অনেক ভালো। ভালোই আমরা ট্রিটমেন্ট, ভালো চিকিৎসা করাইছে, ভালো। আমরা যখন আসছি 2 ঘন্টা আগে ভালোই আমাদের চিকিৎসা করছে। সব ডাক্তারে আছে, সমস্যা নেই, আমাকে ডাক্তার ভালোই দেখছে। টেস্ট করার জন্য, মানে জ্বর, সর্দি, বমি এ কারণে। সোহরাওয়ার্দী হাসপাতাল। ঈদের লম্বা ছুটিতে রাজধানীর অন্যতম এই চিকিৎসা কেন্দ্রটিতে শিশুটির মতো অনেকেই ছুটে এসেছেন সেবা নিতে। গোটা দেশ যখন ঈদের আনন্দে উপভোগে মশগুল, তখনও চিকিৎসক ও নার্স সহ একদল স্বাস্থ্যকর্মী অবলীলায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তো ঈদের কারণে একটু কম ছিল, কিন্তু এখন যেহেতু ছুটি শেষের দিকে, এখন আবার আজকে থেকে আমাদের আউটডোরও খুলে গেছে, তো আজকে থেকে আবার রোগী পাচ্ছি। কেবল ঈদ নয়, সরকারি যে কোনো ছুটিতে সোহরাওয়ার্দীতে পরিপূর্ণ সেবা দেওয়া হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক। আমাদের সব লেভেলে, প্রফেসর থেকে শুরু করে মেডিকেল অফিসার পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্ট, লাইক মেডিসিন, সার্জারি, গাইনি, সবাই ছিল এবং সবাই সুন্দরভাবে কাজ করছে। জনবলের কিছুটা সংকট রয়েছে, তারপর সেবাদানে গাফিলতি নেই বলে জানান হাসপাতালের পরিচালক। গত 4 দিনে ঈদের ছুটিতে আমরা মানুষের সেবায় মানে ক্লান্তিহীনভাবে পরিশ্রম করেছে আমাদের ডাক্তারগণ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর পর্যন্ত আমাদের পর্যাপ্ত ডক্টর আছেন, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টে পদ সৃষ্টি না হওয়ার কারণে কয়েকটি ডিপার্টমেন্টের একটু প্রবলেম আছে। সোহরাওয়ার্দীর মতো রাজধানীর অন্যান্য সরকারি হাসপাতালেও ঈদের ছুটিতে যতটা সম্ভব চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় সন্তোষ জানিয়েছেন নগরবাসী। সড়কে যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে সময় পার করলেও জননিরাপত্তায় সতর্ক রয়েছে ট্রাফিক পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটিতে কার্যত ফাঁকা রাজধানী ঢাকা। শাহবাগ, সায়েন্স ল্যাব, কারওয়ান বাজার সহ কোনো সড়কে নেই চিরচেনা যানজট। ফাঁকা নগরীতে রাজধানীবাসীকে নিরাপত্তা দিতে কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর ফাঁকা সড়কে চলাচলকারীরা জানালেন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি। ফিরে রাস্তাটা গাড়ি চালাতে বটে, রাস্তাঘাটে ফিরে আছে, ছুটির দিন ভালো লাগে না। আগে যে ব্যস্ততম ঢাকা শহর ছিল, তখন রাস্তার যানজটের জন্য আমাদের একটু ভোগান্তি, একটু অসুবিধা হতো। এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে। ঢাকা শহর মোটামুটি ফাঁকা ভালো আছে, এবং কি ট্রাফিক ব্যবস্থা মোটামুটি যে বিভিন্ন জায়গায় শৃঙ্খলাটা ভালো রাখতেছে, মানে আইন মেনটেন করে, কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি নেই, নর্মালভাবেই চলতেছে। গরমের মধ্যে একটু স্বস্তি, যে জ্যামে আটকে থাকা লাগতেছে না। আমাদের যাত্রী নাই, না থাকার কারণে বেশিরভাগ তো চালাচ্ছে অটো। হাইওয়েতে অটো পাওয়া যায়, আর দুর্ঘটনার মেন কারণ হলো অটো।
কেবল সড়কের শৃঙ্খলা নয়, নগরবাসীর নিরাপত্তার বিষয়টিও নজরে আছে বলে জানালেন ট্রাফিক কর্মকর্তা। নারী টানে সবাই গ্রামে ঈদ করতে গিয়েছে, কিন্তু আমরা দেশের অতন্ত্র প্রহরী হিসেবে এখনও মাঠে আছি, আমরা কাজ করছি। এখন মানুষ ঘোরাফেরা করছে, ঈদের ছুটি উপভোগ করছে, কিন্তু নগরবাসীর নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা আমাদের পেশাদারিত্ব বজায় রেখে আমরা এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ঈদের শেষে আগামী সপ্তাহে গোটা নগরী কর্মমুখর হয়ে উঠবে বলেও জানান তিনি। ঈদকে ঘিরে ফাঁকা রাজধানীতে ট্রাফিক বিভাগের কার্যক্রম এবং পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ জানিয়েছে নগরবাসী। তারা প্রত্যাশা করছে আগামীর দিনগুলোতেও ডিএমপির পুলিশ জননিরাপত্তার জন্য এভাবেই কাজ করে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও অনেকে নারীর টানে বাড়ি ফিরছেন, জীবিকার তাগিদে অনেকে আবার ফিরছেন রাজধানীতে। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিবেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, ঈদের চতুর্থ দিনে কমলাপুর রেল স্টেশনের চিত্র কেমন দেখছেন? মানে কেউ যাচ্ছে, কেউ আসতেছে, সার্বিক পরিস্থিতি জানতে চাই। দেখানোর চেষ্টা করছি। ঠিক আমার পেছনে যদি আমি আপনাকে দেখাই যে যারা এই রেল সেবা নেওয়ার জন্য আসলে এসেছেন, যে যাত্রীরা এসেছেন, তাদের যে শাড়িটা আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যে চতুর্থ দিন হলেও ঈদের যে মানুষের যে বাড়ি ফেরার যে তারা, সেটা কিন্তু এখনো শেষ হয়নি এবং ঈদের আমেজও কিন্তু এখনো শেষ হয়নি। এই আপনি যে একটা লম্বা দীর্ঘ শাড়ি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে মূলত আসলে যে কমিউটার ট্রেনগুলো রয়েছে, যেগুলো আসলে লোকাল বলি আমরা, সেই ট্রেনগুলো আসলে অনেকগুলো স্টেশন ধরে 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 আসলে বিভিন্ন জায়গায় যায়। এখন যে শাড়িটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে তিতাস কমিউটার ট্রেন, এবং এটি আসলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যেই যাবে এবং এর মাঝখানে যে ছোট ছোট স্টেশনগুলো রয়েছে সবগুলো আসলে ধরবে। এবং আমরা এই যে যারা এই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, যে যাত্রীরা টিকিটের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে এই ক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন, সেই বিষয়টি হচ্ছে যে আসলে যে এখানে একজনকে শুধুমাত্র একটি করে টিকিট দেওয়া হয়, সুতরাং আসলে পরিবারের সদস্যদেরকে নিয়ে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে এটি একটি অনেক বড় বাধার। আসলে সবার জন্য একটা করে টিকিট আলাদা আলাদা করে নেওয়াটা অনেক কঠিন। এছাড়া যে বিষয়টি হচ্ছে যে আসলে যে পরিমাণ মানুষের টিকিটের চাহিদা থাকে, সেই তুলনায় কিন্তু আমরা দেখছি যে টিকিটের যে সংখ্যা বা সেটা আসলে বরাবরের মতোই অপ্রতুল। এছাড়া যদি সামগ্রিকভাবে আমি আপনাকে বলি যে যদি আমি বলি যে অন্যান্য সময়ের তুলনায় যদি বলি যে এখনও কিন্তু ঈদের ছুটিটা যেহেতু বেশ লম্বা ছিল, চতুর্থ দিনেও অনেকে ছেড়ে যাচ্ছেন, তবে আসার যে পরিমাণ সেটা হয়তো আজকেও কম আসবেন। আমার কাছে স্টেশনের রেল স্টেশন কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে শনিবার থেকে আসলে মূলত তাদের যে বুকিং আছে সেই দিক থেকে তারা জানতে পেরেছেন যে ঢাকা শহরে আসলে যারা ঈদের ছুটি কাটিয়ে আসবেন তারা শনিবার থেকে আসলে মূলত আসবেন। অলি জি আসাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ঈদের 9 দিনের লম্বা ছুটিতে জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত যেন জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো সৈকত। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সহকর্মী আমানুল হক বাবুল। আমানুল, সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, সেই সাথে আপনি জানাবেন যে দর্শনার্থী যারা আসছে তাদের নিরাপত্তা বিষয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা। দমাতে পারেনি পর্যটকদের। পর্যটকেরা মনের আনন্দে সাগরের লোনা জলে গা ভাসিয়ে মনের আনন্দে মেতে উঠেছে। আজকে ঈদের চতুর্থ দিনে লাখো পর্যটকের যেন মিলন মেলা হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের এই লুনা জলে তারা গা ভাসিয়ে মনের আনন্দে মেতে উঠেছে। বলতে গেলে পর্যটকে টৈটম্বর এই কক্সবাজারের সমুদ্র সৈকত। আমি যদি নিরাপত্তার বিষয়ে যদি একটু বলতে চাই, কক্সবাজার পুলিশের রিজিয়ন
এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ আমাকে যেমনটাই জানিয়েছিলেন, তারা সার্বক্ষণিক পর্যটন নিরাপত্তায় সচেষ্ট রয়েছে এবং কোনো অপ্রীতিকর ঘটনা অথবা যাতে না হয় তার জন্য অ্যাম্বুলেন্স সব সময় প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে শতভাগ রুম বুকিং হয়েছে। আমাকে পর্যটকেরা অভিযোগ করেছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করেছে। তাছাড়াও ইতিমধ্যেই এই পর্যটকেরা যে মনের আনন্দে সাগরে স্নান করছে, সে আনন্দ যাতে মাটি না হয় এমনটাই প্রত্যাশা করেছে সকলে। এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার সর্বশেষ সংবাদ। জি, আমানুল হক বাবুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে খবর জানানোর জন্য। কম খরচ ও বেশি লাভ হওয়ায় সূর্যমুখী আবাদে বেশি আগ্রহী হচ্ছেন মানিকগঞ্জের কৃষকরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। ভোজ্য তেলের আমদানির নির্ভরতা কমাতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে সূর্যমুখী চাষে। মাঠ কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারাও। সাধন সূত্রধরের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মানিকগঞ্জের ৭টি উপজেলায় কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ দেয়া হয়েছে। কৃষি বিভাগের বীজ সহ অন্যান্য সহায়তা পেয়ে উৎসাহিত হয়ে ২ শতাধিক কৃষক তাদের জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। জেলার বিভিন্ন ফসলের মাঠে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল। আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য দেখতে ভিড় করছেন নানা বয়সী ফুলপ্রেমীরা। ফুল বাগান দেখতে বেড়াইছি, হ্যাঁ, সূর্যমুখী ফুল, হ্যাঁ, এই ফুল খুবই ভালো, তেলের জন্য ভালো, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কৃষকরাও সূর্যমুখী আবাদ করে লাভের আশা করছেন। তারা বলছেন আগামীতে চাহিদা মতো বীজ পেলে তারা আরো বেশি জমিতে সূর্যমুখী আবাদ করবেন। আমি 1 বিঘা চাষ করছিলাম, ওখানে ফলন ভালো হয়েছিল, এই জন্য আবার ফিরে চাষ করছি 2 বিঘা। প্রতিদিনই আমার সারে আসে, সারে এসে দেখে, আমিও দেখি। আমি এবার 4 বিঘা 5 বিঘা করছি, সামনে আমার 10 বিঘা জায়গা করুম। সাটুরিয়ার কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের দ্বার প্রান্তে গিয়ে চাষাবাদ সম্পর্কে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সূর্যমুখী উপকারিতার কারণে আমাদের পরামর্শের কারণে সূর্যমুখী চাষটা বৃদ্ধি পাইতেছে। তো আর সূর্যমুখীতে সবচেয়ে বড় এটা হলো, এটা যারা হার্টের রোগী ওনাদের জন্য এই তেলটা খুব উপকারী। কৃষকদের সূর্যমুখী চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষি বিভাগ কৃষকদেরকে উন্নত মানের জাত প্রাপ্তিতে এবং সূর্যমুখী আবাদের প্রয়োজনীয় উপকরণ যেন তারা ন্যায্য মূল্যে এবং সহজে পেতে পারে, এই জন্য মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের লোকবলের সাহায্যে কৃষকদের পাশে সবসময় থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। জেলার মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষের জন্য উপযোগী বলে জানায় কৃষি বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। কুষ্টিয়ার কুমারখালীতে পেঁয়াজের বীজ চাষ করা হয়েছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এতে খুশি উপজেলার জগন্নাথপুর, চাপড়া, যদু, বয়রা, শিলাইদহের কৃষকরা। এখন ভালো দাম পাওয়ার আশায় তারা। পার্থসারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। সরকারি চাকুরি ছেড়ে প্রায় ১৯ বিঘা জমিতে সুপার কিং, লালতির কিং ও হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেছেন মোহাম্মদ আবু তালেব, যেখান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার পেঁয়াজ বীজ উৎপাদন হবে। খরচ বাদে ২০ থেকে ২২ লাখ টাকার মুনাফার আশা করছেন কৃষক আবু তালেব। ১৯ বিঘাতে আমার আশা করছে হয়তো ৩৮ থেকে ৪০ মণ বীজ আমার উৎপাদন হবে। আর এই বীজটা আমি আপনার কৃষকের মাঝেই বিক্রি করি এবং কৃষক নিয়ে আমার কাছ থেকে অনেক উপকার পায়, আমিও লাভবান। নিজের ৬ বিঘা জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছেন মনিরুল বিশ্বাস। চাকরি না করে তিনি উদ্যোক্তা হতে চান, তাই আগামীতে আরো বড় পরিসরে পেঁয়াজ চাষ করবেন। সবাই চাকরি করে, আমি মাঠে কেন, আমি চাকরি করতে চাই না, আমি উদ্যোক্তা হতে চাই। আর চাকরি করে ফিক্সড বেতন, উদ্যোক্তা হলে প্রফিটটা বেশি আসবে। পেঁয়াজ বীজ চাষে নতুন উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি এলাকার অনেক নারী পুরুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আমাদের এলাকার অনেক লোক চিন্তা ভাবনা নিয়েছে এই চাষ শুরু করার জন্য। ৬ মাস কাজ করি, মানে কদম লাগানো থেকে শেষ পর্যন্ত আমি এই কৃষি কাজের উপর নির্ভরশীল। প্রতিদিন 200 করে টাকা দেয়। মামার বাড়ি আছে, আমরা ছোটবেলার থেকে এই মামার বাড়ি কাজকর্ম করি খাই। বাড়ির পাশাপাশি সব কামই করে আসি, এই কদম পেজমেজি করে। আমরা 7-8টা লেবার
তার পাশে আমরা খাটি। এবছর আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজ বীজ উৎপাদন ভালো হবে এবং তাতে কৃষকরাও ভালো দাম পাবে বললেন এই কর্মকর্তা। পেঁয়াজের বীজের উৎপাদনটা ভালো হবে, যেহেতু এবার আবহাওয়াটা আমাদের অনুকূলে আছে, তো আশা করি যে তিনি পেঁয়াজের বীজের ভালো দাম পাবেন এবং ফলনটাও ভালো হবে। চলতি বছর উপজেলার প্রায় 20 হেক্টর জমিতে পেঁয়াজের বীজ চাষ হয়েছে। আগামীতে এর আবাদ আরো বাড়বে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও প্রায় 80 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ভূখণ্ডটিতে অবস্থিত জাতিসংঘের একটি ক্লিনিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ 22 জন নিহত হয়েছেন। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 50,400 ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে যে বুধবার ভোর থেকে হওয়া হামলায় গাজায় কমপক্ষে 77 জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর আল জাজিরাকে জানানোর পর রাতভর গাজা ইসরায়েলি হামলায় আরও বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খেলার খবর, ক্রিকেট। বিশ্বকাপ বাছাই খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। সকাল 10টার ফ্লাইটে দেশ ছাড়ছে নিগার সুলতানারা, যেখানে পৌঁছে কেবল একদিন বিশ্রাম নিয়ে মূল পর্বের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটিশদের মোকাবেলা করবে জেতি বাহিনী। এরপর একই মাঠে 7 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। 10 এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল বাছাই পর্বের যাত্রা শুরু করবে বাংলাদেশের। পর্যায়ক্রমে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে জাতি বাহিনী। যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্যাংককে হচ্ছে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদী বৈঠক। মামলার পাহাড় নিয়ে ধুঁকছে বিচার বিভাগ। জমে থাকা 44 লাখেরও বেশি মামলা নিষ্পত্তিতে কোনো পদক্ষেপ নেয়নি পতিত সরকার। এবং ঈদের লম্বা ছুটিতে সোহরাওয়ার্দী হাসপাতালে সেবাদানে ব্যস্ত ডাক্তার, নার্স, নগরবাসীর নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।